শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস, ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম, মেন বেসিক ইলেকট্রিক্যাল রিদম এবং অ্যাকশন পটেনশিয়ালস ইন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, সেই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আছে, সেই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের হচ্ছে হিস্টোলজিক্যালি পাঁচটা লেয়ার আছে। প্রথমে হচ্ছে মিউকোসা, তারপরে হচ্ছে সাবমিউকোসা, মিউকোসা, তারপরে সাবমিউকোসা, দেন মাস্কুলার লেয়ার, দেন সেরোসা। এ হচ্ছে মোটামুটি ওভারভিউ, হচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টেস্টাইনের বিভিন্ন পার্টে এটার একটু ভেরিয়েশন হয়। মোটের উপর এটা হচ্ছে আমাদের হচ্ছে হিস্টোলজিক্যাল প্যাটার্ন। আমাদের যে মিউকোসা সেটাতে লাইনিং এপিথেলিয়াল থাকতেছে, ঠিক আছে, মাস্কুলারিস মিউকোসা থাকতেছে। সাবমিউকোসাতে মেনলি হচ্ছে এটাতে আমরা জানি গ্ল্যান্ডগুলো থাকে, যেখান থেকে ইন্টেস্টাইনাল ডাইজেস্টিভের যে সিক্রেশনগুলো সেখানে হয়। আর যে মাসল লেয়ার আছে ইন্টেস্টাইনের ক্ষেত্রে, মাসল লেয়ার হচ্ছে আউটার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল অ্যান্ড ইনার সার্কুলার, এই হচ্ছে মাসল লেয়ারে থাকে। আর তার শেষে, সবার শেষে থাকে হচ্ছে সেরোসা, যেটাখানে আমরা পেরিটোনিয়াল কাভারিং কানেকটিভ টিস্যু এগুলো পাই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে হচ্ছে এই ডাইজেস্টিভ সিস্টেমের যে মুভমেন্ট, হ্যাঁ, এই মুভমেন্ট হওয়ার জন্য আমরা সবাই জানি যে কোনো জায়গায় কন্ট্রাকশন হওয়ার জন্য অ্যাকশন পটেনশিয়াল লাগবে। অর্থাৎ এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল হচ্ছে ওপেনিং অফ দ্য চ্যানেল হতে হবে, ডিপোলারাইজেশন হতে হবে। সো যে ইন্টেস্টাইনাল নর্মালি যেটা হয় সবসময় একটা বেসিক রিদম হচ্ছে মেনটেন করে, যেটাকে বলা হয় বেসিক ইলেকট্রিক্যাল রিদম। ঠিক আছে, বেসিক ইলেকট্রিক্যাল রিদম, BER। BER, বেসিক ইলেকট্রিক্যাল রিদম। এটা কি হয়, আমাদের হচ্ছে যে মাসল লেয়ার আসে, ঠিক আছে, সার্কুলার মাসল লেয়ার হচ্ছে মাইন্টারিক প্লেক্সাসের কাছে। আমরা মাইন্টারিক প্লেক্সাস, এন্টেরিক নার্ভাস সিস্টেম পড়বো। সেইখানে আমাদের যে এন্টেরিক নার্ভাস সিস্টেম আছে, দুইটা প্লেক্সাস আছে, একটা হচ্ছে মাইন্টারিক প্লেক্সাস, একটা হচ্ছে মিজনাস প্লেক্সাস। মাইন্টারিক প্লেক্সাসটা থাকে হচ্ছে মাসল লেয়ারে, আর মিজনাস প্লেক্সাস থাকে সাবমিউকোসাতে। মাইন্টারিক প্লেক্সাস মেনলি কন্ট্রাকশনের সাথে রিলেটেড, মিজনাস প্লেক্সাস হচ্ছে সিক্রেশনের সাথে রিলেটেড। এটা হচ্ছে বেসিক কথা। এখন যে হচ্ছে সার্কুলার লেয়ার যে আছে, আমাদের যে ইনার সার্কুলার লেয়ার আছে, সেইখানে মাইন্টারিক প্লেক্সাস যে থাকে, কাছাকাছি মাইন্টারিক প্লেক্সাস থাকে। এখানে এক ধরনের সেল থাকে যেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল অফ ক্যাজল। ঠিক আছে, ক্যাজল অনেকে কাজলও বলে, মনে রাখার সুবিধার জন্য। সেটাকে হচ্ছে পেসমেকার সেল। অর্থাৎ আমাদের বডির অনেক জায়গায় কিন্তু আমরা পেসমেকার সেল দেখতেছি, এসএনওরে যেরকম দেখছি, যেমন হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের প্রিপোজেন্সার কমপ্লেক্স দেখছি, ঠিক তেমনি একটা পেসমেকার সেল আছে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে, যেটার নাম হচ্ছে, যেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল অফ ক্যাজল। ঠিক আছে, এটা কি করবে, ঠিক আছে, সাবমিউকোসার বর্ডার বরাবর থাকে, যেটা হচ্ছে সাবমিউকোসা এবং বর্ডার এবং হচ্ছে যে ইনার সার্কুলার লেয়ার আছে, এর মাঝখানে বড় থাকে। সাধারণত হচ্ছে ইসোফেগাস এবং প্রক্সিমাল পার্ট অফ দ্য স্টোমাক ছাড়া বাকি ডাইজেস্টিভ সিস্টেমের পুরো অংশটাতেই কিন্তু এই ইন্টারস্টিশিয়াল সেল অফ কাজল থাকে। ঠিক আছে, এবং এই ইন্টারস্টিশিয়াল সেল অফ কাজলের জন্য এই যে আমাদের যে ইন্টেস্টাইন, তার একটা মেমব্রেনের হচ্ছে সবসময় একটা ফ্ল্যাকচুয়েশন হয়, যেটা হচ্ছে -65 থেকে -45 মিলিভোল্টের মধ্যে, ঠিক আছে, মেমব্রেনের মাধ্যমে। হ্যাঁ, এই যে -65 থেকে -55 মধ্যে যে একটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, সেই ফ্ল্যাকচুয়েশনের জন্য আমরা এক ধরনের ওয়েভ পাই, যেটা নর্মালি হচ্ছে ইন্টেস্টাইনে সবসময় প্রেজেন্ট থাকতেছে। ঠিক আছে, ঠিক আছে,
প্রেজেন্ট থাকতেছে, এটাকে আমরা বলতেছি স্লো ওয়েভ। স্লো ওয়েভ, ঠিক আছে, একটা ওয়েভ হচ্ছে, ঠিক আছে, লিকিং হওয়ার কারণে, হ্যাঁ, আয়নের লিকিংয়ের কারণে হচ্ছে এই স্লো ওয়েভটা তৈরি হচ্ছে, যেখানে ডিপোলারাইজেশন হচ্ছে এবং পটাশিয়াম ওপেনিংয়ের কারণে রিপোলারাইজেশন হচ্ছে -65 থেকে -45 পর্যন্ত। এবং এরা যে করে, এটা মৃদু কন্ট্রাকশন করবে। এই যে স্লো ওয়েভ, সেই স্লো ওয়েভের জন্য কিন্তু ইন্টেস্টাইনের যে মেইন মুভমেন্ট আমাদের মিক্সিং এবং প্যারিস্টালসিস, সেটা কিন্তু ইনিশিয়েট হবে না। এটা হচ্ছে সব সময় ইন্টেস্টাইনের একটা নর্মাল ইলেকট্রিক্যাল ওয়েভ যেটা চলতে থাকে। সো এই যে যেটার কারণে হচ্ছে যে এই যে রিদমটা সব সময় হচ্ছে একটা স্লো ওয়েভ চলতেছে, এটাকে আমরা বলতেছি বেসিক ইলেকট্রিক্যাল রিদম। ইন্টেস্টাইনে যে হচ্ছে রিদমিক হচ্ছে স্পন্টেনিয়াস ফ্ল্যাকচুয়েশন হচ্ছে স্পন্টেনিয়াস রিদমিক ফ্ল্যাকচুয়েশন ইন দ্য মেমব্রেন অফ দ্য ইন্টেস্টাইন, যেটা হচ্ছে, যেটা -65 থেকে -45 মধ্যে থাকে, এটাকে আমরা বলতেছি বেসিক ইলেকট্রিক্যাল রিদম। এবং বেসিক ইলেকট্রিক্যাল রিদম কিন্তু জায়গা ভেদে বিভিন্ন হয়। যেমন হচ্ছে স্টোমাকে, আমরা বলেছিলাম আপার পার্ট অফ দ্য স্টোমাকে কিন্তু থাকে না, কিন্তু তারপর থেকে যেটা হয় স্টোমাকের যে পার্ট, সেই পার্টে কিন্তু বেসিক ইলেকট্রিক্যাল রিদম হয় 4 হচ্ছে পার মিনিট, অর্থাৎ মিনিটে 4 বার আমি এই ওয়েভ পাবো। একই সাথে হচ্ছে যখন স্মল ইন্টেস্টাইনে এই ডিউডেনামে যাবে, সেই ডিউডেনামে কিন্তু এই ওয়েভ হয়ে যাচ্ছে আর তার চেয়ে অনেক গুণ বেশি, দ্যাট ইজ না হচ্ছে 12 পার মিনিট। আর হচ্ছে কোলনে যখন যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 9 পার মিনিট। আর সবচেয়ে বেশি হচ্ছে সিগময়েড কোলনে যখন যায়, সেটা হচ্ছে 16 পার মিনিট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মাসল কন্ট্রাকশন করে না, রেয়ারলি হচ্ছে মাসল কন্ট্রাকশন করে। সো নর্মালি আমাদের, তাহলে আমি বলছি যে কথা, সেটা হচ্ছে আমরা কত ধরনের হচ্ছে ওয়েভ পাই ইন্টেস্টাইনে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ওয়েভ, what are the types of electrical wave in the gastrointestinal tract, ঠিক আছে। টাইপস হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে স্লো ওয়েভ আর একটা হচ্ছে স্পাইক ওয়েভ। স্লো ওয়েভ আমরা কি বললাম, বেসিক ইলেকট্রিক্যাল রিদমের কারণে হচ্ছে সবসময় -65 থেকে 45 মধ্যে একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশন হয়, ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন হয়। এটা হচ্ছে স্লো ওয়েভের কারণে। এটা কিসের জন্য হয়, যেহেতু আমাদের ইন্টারস্টিশিয়াল সেল অফ ক্যাজল থাকে, ঠিক আছে, সেটা পেসমেকার সেল হিসেবে কাজ করে, সেই কারণে হচ্ছে এই হচ্ছে স্লো ওয়েভটা আমরা পাচ্ছি। এখন তাহলে স্পাইক ওয়েভ কখন পাবে, আমার যখন ইন্টেস্টাইনালের কন্ট্রাকশনের প্রয়োজন হচ্ছে, যখন সময় হচ্ছে, তখন আমার হচ্ছে বিভিন্ন ধরনের স্টিমুলেশন আছে। সেই স্টিমুলেশন কী হবে, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন। আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক আমাদের ইন্টেস্টাইনাল কন্ট্রাকশন করার জন্য দায়ী, ঠিক আছে। সিম্প্যাথেটিক রিল্যাক্স করে, কন্ট্রাকশন করে, মর্টালিটি বাড়ায় হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সো প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন, যেটার স্টিমুলেশন হয় সাধারণত অ্যাসিটাইলকোলাইনের মাধ্যমে। আমরা যে নার্ভগুলো আছে, ভেগাস নার্ভ, অন্য নার্ভ যেগুলো আছে, সেই নার্ভ যে স্টিমুলেশন দেয় সেটা আসে অ্যাসিটাইলকোলাইনের মাধ্যমে। এছাড়া আমাদের কী আছে, লোকাল যে আমাদের নার্ভাস সিস্টেম আছে, এন্টেরিক নার্ভাস সিস্টেম, মাইন্টারিক প্লেক্সাস, সেই স্টিমুলেশন দিচ্ছে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে লোকাল হচ্ছে আমার যে হরমোনগুলো সিক্রেশন আছে, গ্যাস্ট্রিন হচ্ছে সিক্রেশন, যেগুলো আমরা হরমোন বলি, যে জায়গায় কাজ করতেছে, সিক্রেশন, কোলিসিস্টোকাইনিন, যেখানে যেখানে কন্ট্রাকশনের দরকার পড়তেছে, লোকাল যে হরমোন আছে তার ইফেক্টে আছে। এছাড়া কি হচ্ছে, স্ট্রেস, যে আমাদের যে হচ্ছে গ্যাস্ট্রিক ডাইজেস্টিভ সিস্টেম ফুড দিয়ে যখন ডিস্টেন্ডেড হচ্ছে, তাহলে স্ট্রেস রিসেপ্টর যে ইনস্টিমুলেশন পাঠাচ্ছে, এই সবগুলো স্টিমুলেশনের কারণে। কী স্টিমুলেশন, তাহলে আমরা বললাম স্লো ওয়েভ যখন থেকে আসে, তাহলে অ্যাসিটাইলকোলাইন ডিউ টু প্যারাসিম্প্যাথেটিকের স্টিমুলেশনের মাধ্যমে, প্যারাসিম্প্যাথেটিক সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এছাড়া কি আছে, এছাড়া আছে আমাদের হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। তারপরে কি আছে, লোকাল হরমোনস, জিআইটি হরমোনস, ঠিক আছে, সেটা গ্যাস্ট্রিন, সিক্রেটিন যেগুলো আছে, কোলিসিস্টোকাইনিন আমরা পড়বো যখন লোকাল হরমোনস অফ জিআইটি পড়বো, হরমোনস। তারপরে আছে কি ডিস্টেনশন, তার মানে কি স্ট্রেস রিসেপ্টর। এই সবাই
এই সবগুলো ইফেক্টে যখন হচ্ছে অর্থাৎ ইনফ্লুয়েন্সের কারণে যখন ফুড আসতেছে স্ট্রেস রিসেপ্টর স্টিমুলেটেড হচ্ছে, ওদিকে এন্টারিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হচ্ছে, এর মধ্যে লোকাল হরমোন সিক্রেশন হচ্ছে, এর মধ্যে ডাইজেস্টিভ জুসগুলো সিক্রেশন হয়ে যাচ্ছে, ইনফরমেশন চলে যাচ্ছে ব্রেইনে এবং সেখান থেকে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে কন্ট্রাকশনও আসতেছে। তখন কি হচ্ছে, তখন যে স্লো ওয়েভটা থাকতেছে তখন এখানে হচ্ছে আমার যে সেলগুলো আছে ইন্টেস্টাইনালের যে সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে ইন্টেস্টাইনাল ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, লিকিং অফ ক্যালসিয়ামের জন্য আমার স্লো ওয়েভ পাচ্ছি, হচ্ছে ডিপোলারাইজেশন হচ্ছে। এটা হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল সেল অফ ক্যাজল যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়ামের প্রতি লিকি থাকে, সো ক্যালসিয়াম ঢুকতে থাকে। যখন স্টিমুলেশন আসে, যখন অ্যাসিটাইলকোলাইন স্টিমুলেশন দেয় তখন যেটা হয় সেলের ভিতরে আমরা জানি হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইন্টারসেলুলার যে স্যাক্রোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেই স্যাক্রোপ্লাজমিক রেটিকুলামকে সে স্টিমুলেশন করে এবং স্যাক্রোপ্লাজমিক স্টিমুলেশন করে ইন্টারসেলুলার ক্যালসিয়ামের পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। তার ফলে কি হবে, আমি একটা র্যাপিড স্পাইক পাচ্ছি। তাহলে স্লো ওয়েভ তখন আর স্লো ওয়েভ থাকতেছে না, স্লো ওয়েভ থেকে তখন আমরা হচ্ছে স্পাইক পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এই বেসিক ইলেকট্রিক্যাল রিদমের পরেও এটার উপরে আঁকাটাই আসলে ভালো। ঠিক আছে, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল সেল অফ ক্যাজল হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল রিদম শুরু করতেছে, এর মধ্যে আমার হচ্ছে স্টিমুলেশন চলে আসছে, অ্যাসিটাইলকোলাইন ধরে করি যে অ্যাসিটাইলকোলাইন আসছে, স্টিমুলেশন দিচ্ছে, স্বাভাবিকভাবে আমার এখানে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে আমার এখানে স্পাইক তৈরি হচ্ছে এবং স্পাইক এরকম স্পাইক যাচ্ছে, যত বেশি কনসেন্ট্রেশন বাড়তেছে তত বেশি আমি স্পাইক হচ্ছে পাচ্ছি এবং পরবর্তীতে রিপোলারাইজেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে যত ঘন ঘন স্টিমুলেশন পাচ্ছে তত বেশি আমার স্পাইক পটেনশিয়াল তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং পরবর্তীতে ডিপোলারাইজেশন হচ্ছে। এগুলো কিন্তু পার্শিয়াল হচ্ছে রিপোলারাইজেশন, পরবর্তীতে ফাইনাল আমার রিপোলারাইজেশন হয়। তাহলে আমরা যেটা বললাম যে আমাদের ইন্টেস্টাইন যে আছে সেই ইন্টেস্টাইনে হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল সেল অফ ক্যাজল নামক এক ধরনের পেসমেকার সেল আছে, যেটা হচ্ছে ইসোফেগাস এবং আপার স্টোমাক ছাড়া স্টোমাকের বাকি পর থেকে আমাদের একেবারে কোলন পর্যন্ত অবস্থিত। এবং এরা হচ্ছে যেহেতু এটা পেসমেকার সেল, ক্যালসিয়ামের প্রতি এটা লিকিনেসের কারণে ক্যালসিয়াম এন্ট্রি হয় এবং এন্ট্রি হওয়ার সময় সবসময় একটা স্লো ওয়েভ সে তৈরি করবে হচ্ছে, অর্থাৎ ফ্ল্যাকচুয়েশন অফ দ্য মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -65 থেকে -45 এবং এই সময় যে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন হচ্ছে এটাকে আমরা বলতেছি স্লো ওয়েভ। এই স্লো ওয়েভের মাঝে যখন আমার ইন্টেস্টাইনে ফুড যাচ্ছে, ফুড ম্যাটেরিয়াল যাচ্ছে, তখন হচ্ছে অ্যাসিটাইলকোলাইন হোক, স্ট্রেস রিসেপ্টর, লোকাল হরমোনস হচ্ছে, তারপরে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাসিটাইলকোলাইন স্টিমুলেশনের মাধ্যমে হবে, এন্টারিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে, এই সবাই যখন কাজ শুরু করে দিচ্ছে ইন্টেস্টাইনাল মুভমেন্টের জন্য, তখন কি হচ্ছে, তখন হচ্ছে এই ইন্টারসেলুলার হচ্ছে ক্যালসিয়াম ঢুকতেছে, একই সাথে স্যাক্রোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হচ্ছে। এই ক্যালসিয়াম রিলিজ হওয়ার ফলে এই স্যাক্রোপ্লাজমিক রেটিকুলাম যে সেলের ভিতরে আছে সেই স্যাক্রোপ্লাজম রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হওয়ার ফলে হচ্ছে মোর ডিপোলারাইজেশন হচ্ছে, অর্থাৎ স্পাইক তৈরি হচ্ছে। এই স্পাইকেরটাকে আমরা বলতেছি স্পাইক ওয়েভ। ঠিক আছে, স্পাইক ওয়েভ। এখন কি হয়, যখন আমরা এটা হবে কখন, যখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন কি হবে, সিম্প্যাথেটিক যখন স্টিমুলেশন হবে তখন কিন্তু এই ওয়েভ আবার এই যে স্পাইক ওয়েভটা স্লো হচ্ছে বাদ হয়ে তখন ওটা আবার ধীরে ধীরে হচ্ছে কমে যাবে। ঠিক আছে, এই যে ইন্টেন্সিটি, অ্যাসিটাইলকোলাইন অনেক বেশি সিক্রেশন হচ্ছে, এই যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটি কিন্তু হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকে অর্থাৎ ইপিনেফ্রিন সিক্রেশনের সময় হবে না। হচ্ছে যেহেতু এই সিম্প্যাথেটিক স্টিমুলেশন আমাদের মর্টালিটি কমিয়ে ফেলে, সেই কারণে স্পাইক ওয়েভটা আমরা কিন্তু সেরকম করে পাবো না এবং ধীরে ধীরে আলটিমেটলি আমার স্লো ওয়েভেই চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে বেসিক টাইপ অফ ইলেকট্রিক্যাল ওয়েভ, যেটা আমরা বললাম ইন্টেস্টাইনে দুই ধরনের ওয়েভ পাচ্ছি, একটা হচ্ছে স্লো ওয়েভ আর একটা হচ্ছে স্পাইক ওয়েভ। ঠিক আছে, তাহলে এখন যেটা আমরা একটু জানবো, ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক মোটর কমপ্লেক্স, এমএমসি, ম্যাগনেটরি মোটর কমপ্লেক্স অর এমএমসি। যখন ফাস্টিং অবস্থায় থাকছি, ফাস্টিং যখন আমরা থাকি, যখন খাবার খাচ্ছি না, তখন কি হয়, যেখানে খাবারটা নেই সেখানে কিন্তু হচ্ছে অ্যাকশনের প্রয়োজন নাই, কিন্তু যেখানে খাবারটা আছে সেইখানে কিন্তু খাবার অর্থাৎ অ্যাকশনের প্রয়োজন হয়। সো ডিউরিং ফাস্টিং পিরিয়ড অফ ডাইজেশন, ঠিক আছে, ইলেকট্রিক্যাল আর মোটর যে অ্যাক্টিভিটি আছে গ্যাস্ট্রিস্টেটাল স্মুথ মাসেলের, এটা মডিফাই হয়ে যায়। ঠিক আছে,
মড হয়, ঠিক আছে। সে তখন কি হয়, স্টোমাক থেকে যখন খাবার ডিউডেনামে যাচ্ছে বা ডিস্টাল অ্যালিয়ামে যাচ্ছে দূরে যাচ্ছে, তখন কিন্তু সেইখানে হচ্ছে আমার মোটর অ্যাক্টিভিটিটা মাইগ্রেটেড হয়ে যায়। সো সাইক্লিক অর মাইগ্রেটিং, ঠিক আছে, মোটর কমপ্লেক্স, ঠিক আছে, একটা হচ্ছে ধীরে ধীরে কি হবে, মাইগ্রেট করবে স্টোমাক থেকে হচ্ছে ডিস্টাল পার্টের দিকে মাইগ্রেট করে। এই যে মাইগ্রেশন হচ্ছে এটাকে বলা হয় মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স অর এমএমসি, ঠিক আছে। এই এমএমসির যে মাইগ্রেশন হচ্ছে এটা 3টা পার্টে ফেজে ভাগ হয়। ফেজ 1-এ কী হবে, প্রথমে কোনো ধরনের হচ্ছে চুপচাপ তারা কোনো কাজ করছে না, মাইগ্রেশন হবে। সেকেন্ড টাইমে কি হচ্ছে, সেকেন্ড টাইমে যেটা হবে সেটা হচ্ছে ইরেগুলার হচ্ছে পিরিয়ডস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, অর্থাৎ কন্ট্রাকশন ইরেগুলার ইলেকট্রিক্যাল হচ্ছে অ্যাক্টিভিটি শুরু হবে, এটাকে ফেজ 2 বলি। আর ফেজ 3 যেটা আছে সেটা হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটি শুরু হচ্ছে, অর্থাৎ সেখানে গিয়ে সে পুরোপুরি ফাংশন শুরু করে। অর্থাৎ এই যে আমার যে অ্যাক্টিভিটিটা, মোটর অ্যাক্টিভিটিটা যেটা আমরা বলছি স্লো ওয়েভ, তারপরে হচ্ছে এই যে মোটর এই যে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আছে, এই অ্যাক্টিভিটিটা যখন স্টোমাকে খাবার থাকতেছে না তখন সে স্টোমাকে থাকতেছে না, এরপরে যখন ইন্টেস্টাইনে খাবারটা যাচ্ছে তখন কিন্তু সে মাইগ্রেট করতেছে। এবং এই যে মাইগ্রেশন হচ্ছে, মাইগ্রেশন হওয়ার কারণে কী হয়, মাইগ্রেশনের ফলে প্রথম 3টা ফেজ এসে হবে। প্রথম ওই জায়গাটা যায় সে বুঝতে পারবে না কী ঘটতেছে, তারপরে সাথে সে কোয়েশ্চেন থাকবে অর্থাৎ চুপচাপ, তারপরে যেটা হবে ইরেগুলার ইলেকট্রিক্যাল রিদম পাবো আমরা, ইরেগুলারিটি থাকবে, এরপরে বার্স্ট অফ রেগুলার রিদম থাকবে, যেটা হচ্ছে ফাইনালি আমাদের যে কাজ সে কাজ করতে হয়, গ্যাস্ট্রিক সিক্রেশন, গাস্ট্রিক কন্ট্রাকশন, ঠিক আছে, অর্থাৎ ইন্টেস্টাইনাল সিক্রেশন, বাইলের ফ্লো, ঠিক আছে, ইন্টেস্টাইনাল যে জুসগুলো আছে, আদার জুসগুলো আছে সেগুলো সিক্রেশন, এই সবগুলো হচ্ছে সিক্রেশন করাতে সাহায্য করবে, ঠিক আছে। এবং এর ফলে কি হচ্ছে, এটা হচ্ছে এই যে মাইগ্রেশনের ফলে কন্টেন্ট যেটা আছে সে কন্টেন্ট লুমিনাল কন্টেন্টে ক্লিয়ার করতে সাহায্য করবে, অর্থাৎ স্টোমাকে যে খাবার ছিল সেটাকে কমপ্লিটলি ক্লিয়ার করে ইন্টেস্টাইন হবে, ইন্টেস্টাইনের যে লুমেন আছে এটাকে হচ্ছে পুরো খালি করে দিবে, যাতে পরবর্তী খাবারটা হচ্ছে চলে আসতে পারে, পরবর্তী খাবারটা যাতে আবার চলে যেতে পারে। সো লুমেনটাকে পুরোপুরি হচ্ছে ফাঁকা করে দেওয়ার, নেক্সট মিলটাকে যাতে হচ্ছে জন্য নিজেকে যাতে তৈরি করতে পারে, সেই কারণেই হচ্ছে আমাদের এই মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স যেটা আছে এমএমসি, সেই এমএমসি একটু লিখে দিই, মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স অর্থাৎ এমএমসি, এই এমএমসি কাজ করে। তাহলে বললাম আমরা কি, যে যখন আমরা ফাস্টিং অর্থাৎ খাবার অনেকক্ষণ খাবার অবস্থায় থাকি তখন দেখা যায় এই যে মোটর অ্যাক্টিভিটি আছে, সেই মোটর অ্যাক্টিভিটি যে আছে মোটর অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমাদের, সেটা স্বাভাবিকভাবে যখন স্টোমাকে খাবার থাকবে না তখন তো স্টোমাকে কাজ করে লাভ নেই, কাজ করতে হবে আমার ইন্টেস্টাইন বা কোলন যেখানে আছে খাবার সেখানে কাজ করতে হবে। এবং ইলেকট্রিক্যাল এই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে তখন মাইগ্রেট করতেছে, এই যে মাইগ্রেশন হচ্ছে, এই যে মাইগ্রেশন হচ্ছে এটাকেই আমরা বলতেছি মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স অর এমএমসি। এবং যেখানে মাইগ্রেশন হচ্ছে সেই মাইগ্রেশনে সে 3টা ফেজে কাজ করছে। প্রথমে হচ্ছে স্থির অবস্থায় থাকবে, নো অ্যাক্টিভিটি, দেন ইরেগুলার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রিদম তৈরি করবে, তারপরে হচ্ছে রেগুলার রিদমের মাধ্যমে সে তার যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি করবে। সেটা কত ধরনের হয় সে, ঠিক আছে, হচ্ছে এটা মাইগ্রেশন যেটা হয় সেটা বলা হয়ে থাকে যে 60 to 90 মিনিটস যে ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালটার মধ্যে আমরা এটা পাই। এবং এটা রেট হচ্ছে বলা হয়ে থাকে 5 সেন্টিমিটার পার মিনিট, প্রতি 5 মিনিটে 5 সেন্টিমিটার করে এই মাইগ্রেশনটা হতে পারে, ঠিক আছে, 90 মিনিট পর পর। সো প্রতি মিনিটে 5 সেন্টিমিটার করে মাইগ্রেশন হয় 90 মিনিট পর পর, অর্থাৎ 90 মিনিট পর একবার সে 5 সেন্টিমিটার যাবে, এরকম করে হচ্ছে মাইগ্রেশন হয়, ঠিক আছে। এবং এই যে মাইগ্রেটরি মোটর কমপ্লেক্সের, এই কমপ্লেক্সের যে ফাংশন এটা আমরা বললাম এখনও পুরোপুরি নয়, তারপরে যতটুকু বলা হয় এটা মেনলি আমাদের যে বাইলের সিক্রেশন, গ্যাস্ট্রিক সিক্রেশন, ইন্টেস্টাইনাল সিক্রেশন, এই সব কিছুর সাথে হচ্ছে জড়িত আছে, ঠিক আছে। এবং সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে এর মাধ্যমে সে হচ্ছে এই কন্টেন্টগুলোকে ক্লিয়ার করে, অর্থাৎ লুমিনাল যে কন্টেন্ট থাকে সেই লুমিনাল কন্টেন্টগুলোকে ক্লিয়ার করে দেয়, যাতে পরবর্তী যে খাবারটা আসবে সেই খাবারটা যাতে হচ্ছে আমরা নেয়ার মতো অর্থাৎ স্পেস অর্থাৎ ইন্টেস্টাইন সে জায়গাটা তাকে প্রোভাইড করতে পারে। এটাই হচ্ছে মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স। এরপরে আমরা যেটা একটু পড়বো সেটা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। আমাদের যে এন্টেরিক নার্ভাস সিস্টেম আছে সেটা এন্টেরিক নার্ভাস সিস্টেম, তার আগে একটু বলে নেই যে আমাদের যে ইন্টেস্টাইনাল যে মাসেল ফাইবারগুলো আছে এরা কিন্তু কার্ডিয়াক মাসেলের মধ্যে, এরা যে মায়োফিব্রিলস আছে অনেকগুলো ফাইবার আছে, এই ফাইবারগুলোর মধ্যে কিন্তু হচ্ছে
কি আছে, গ্যাপ জাংশন আছে। আর গ্যাপ জাংশন থাকার ফলে কি হয়, খুব সহজে আয়নটা হচ্ছে ট্রান্সমিট হয়ে যায়। আর এই আয়ন ট্রান্সমিট হয় বলে ইন্টেস্টাইনাল মাসলগুলো কিন্তু হচ্ছে ফাংশন একটা সিনসাইটিয়াম হিসেবে কাজ করে। যেমন আমরা কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে দেখেছিলাম, ইন্টেস্টাইনাল মাসলগুলো ঠিক একই রকমের হচ্ছে একটা বান্ডেলে যে মাসল ফাইবারগুলো আছে তারা হচ্ছে একটা আরেকটার সাথে ইলেকট্রিক কারেন্ট থাকে, কারণ এগুলোর মধ্যে গ্যাপ জাংশন থাকে, রেজিস্ট্যান্স কম থাকে, ফলে হচ্ছে মুভমেন্ট হয় আয়ন একটা মাসল থেকে আরেকটা মাসলে। সেই কারণেই কিন্তু আমরা কন্ট্রাকশনটা এত স্মুথলি হতে পারতেছি। কারণ কি, হার্টে যেমন কন্ট্রাকশন একসাথে করতে পারে, ইন্টেস্টাইনাল মাসলগুলোকে কন্ট্রাকশন হতে হবে একই সাথে। আর এই কারণে ইন্টেস্টাইনাল মাসলগুলো ফাংশনাল সিনসাইটিয়াম হিসেবে কাজ করে, অর্থাৎ এক ইসের সেলগুলো লংজিটিউডাল ফাইবারগুলো কিন্তু মাসল ফাইবারগুলো একটা ইউনিট হিসেবে কাজ করে, একসাথে কন্ট্রাকশন করতে পারে। সো দ্য ইন্টেস্টাইনাল স্মুথ মাসল অ্যাক্ট অ্যাজ এ ফাংশনাল সিনসাইটিয়াম। তো আমরা যেটা বলছিলাম এন্টেরিক নার্ভাস সিস্টেম, আমরা জানি নার্ভাস সিস্টেম, তো আমরা জানি যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে। এছাড়াও আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আছে, এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে একটা স্পেশাল ধরনের নার্ভাস সিস্টেম আছে, লোকাল নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা বলতেছি এন্টেরিক নার্ভাস সিস্টেম। এটার দুটো পার্ট থাকবে। এন্টেরিক নার্ভাস সিস্টেম এন্টেরিক নার্ভাস সিস্টেম। এন্টেরিক নার্ভাস সিস্টেম কি, আমরা এন্টেরিক নার্ভাস সিস্টেমকে দুভাগে ভাগ করি। এটা একটা স্পেশালাইজড হচ্ছে লোকাল নার্ভাস সিস্টেম, যেটা কানেক্টেড থাকে কিন্তু আবার আমার হচ্ছে সেন্ট্রালের সাথে, যেটা আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের যে নার্ভাস সিস্টেম সেটা অটোনমিক নার্ভাস সিস্টেম, আমরা জানি। সেই অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে কিন্তু কানেক্টেড থাকে এই এন্টেরিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ সে নিজের মতো কেউ কাজ করতে পারে, সে অটোনমিকের সাথে মিলেও কাজ করতে পারে। ঠিক আছে, সো এটা স্থানীয় সরকারের মতো। স্থানীয় সরকার অবশ্যই হচ্ছে উপরের প্রশাসনের সাথে ইন্টারকানেক্টেড থাকে, একই রকম স্থানীয় সরকারের মতো। এন্টেরিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, একটা হচ্ছে মায়েন্টারিক প্লেক্সাস, আরেকটা নাম হচ্ছে অরব্যাক্স প্লেক্সাস। ঠিক আছে, মায়েন্টারিক প্লেক্সাস। তা প্রথমটা হচ্ছে প্লেক্সাস আর অরব্যাক্স প্লেক্সাস। আর সেকেন্ডটা 2 নম্বর হচ্ছে মিজনাস প্লেক্সাস। মায়েন্টারিক প্লেক্সাস এবং হচ্ছে মিজনাস প্লেক্সাস। মায়েন্টারিক প্লেক্সাস আর অরব্যাক্স প্লেক্সাস এবং হচ্ছে মিজনাস প্লেক্সাস, কোনটা কোথায় থাকে? মায়েন্টারিক প্লেক্সাস একটু মনে করতে হবে, বা অরব্যাক্স যেটা প্লেক্সাস, এটা থাকবে হচ্ছে আমাদের যে সার্কুলার এবং লংগিটিউডিনাল লেয়ার আছে, হ্যাঁ, মাসল লেয়ারের মধ্যে আমাদের যে আমরা বলেছিলাম 4টা লেয়ার, এর মধ্যে যে সার্কুলার এবং লংগিটিউডিনাল লেয়ার, ঠিক আছে, এর মাঝখানে হচ্ছে আমার হচ্ছে এই মায়েন্টারিক প্লেক্সাস থাকতেছে, এই নার্ভাস সিস্টেমটা থাকতেছে। ঠিক আছে, তাহলে আমাদের যে ইনার সার্কুলার লেয়ার এবং আউটার লংগিটিউডিনাল লেয়ারের মাঝখানে হচ্ছে মায়েন্টারিক প্লেক্সাসটা থাকতেছে। ঠিক আছে, এটা তাহলে যেহেতু এটা এই দুটো হচ্ছে লেয়ারের মাঝখানে থাকতেছে, তাহলে এর কাজই হচ্ছে মাসল কন্ট্রাকশন করা। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের যে কন্ট্রাকশন, সেই কন্ট্রাকশনটা করাবে হচ্ছে মায়েন্টারিক প্লেক্সাস। আর মিজনাস প্লেক্সাসটা থাকবে সাবমিউকোসাতে। সাবমিউকোসা আমরা 4টা লেয়ার করছিলাম, সেরোসা, মিউকোসা, দেন সাবমিউকোসা। এই যে সাবমিউকোসা আছে, এখানে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড থাকে, আমরা জানি গ্ল্যান্ডগুলো এরকম গ্ল্যান্ড থাকে, তার মানে এই জায়গাগুলো সিক্রেশনের সাথে জড়িত, সিক্রেশনের সাথে জড়িত। এই সিক্রেশনটা
এই যে সিক্রেশনটা, এই সিক্রেশনটা এইখানে হচ্ছে প্রেজেন্ট থাকবে হচ্ছে মিজনার্স প্লেক্সাস, ঠিক আছে। মিজনার্স প্লেক্সাস প্রেজেন্ট থাকবে হচ্ছে এই লেয়ারের মাঝখানে, ঠিক আছে। তাহলে মিজনার্স প্লেক্সাস যেগুলো থাকে এগুলো থাকবে হচ্ছে এই সাবমিউকোসাতে, সাবমিউকোসাতে। তাহলে যে মাসলার লেয়ার আছে, মাসল লেয়ারের মধ্যে হচ্ছে সার্কুলার এবং স্মুথ মাসেলের মাঝখানে হচ্ছে মায়োন্টেরিক প্লেক্সাস থাকবে, ঠিক আছে। অর্থাৎ এরকম করে সেল কানেকশন। আর সাবমিউকোসাতে থাকবে হচ্ছে মিজনাস প্লেক্সাস। যেহেতু সাবমিউকোসাতে মিজনাস প্লেক্সাস থাকে এবং আমরা জানি যে সাবমিউকোসাতে গ্ল্যান্ডগুলো থাকে সিক্রেশনে, সেই জন্য মিজনাস প্লেক্সাস যেটা আছে সেটা হচ্ছে সিক্রেশনের সাথে জড়িত। সো মেয়েন্টেরিক প্লেক্সাস হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য নার্ভাস সিস্টেম, কন্ট্রাকশন অফ ডাইজেস্টিভ সিস্টেম জিআইটি, আর এটা হচ্ছে সিক্রেশন অফ জিআইটি, সিক্রেশন অফ গ্ল্যান্ডস অফ জিআইটি। সো জিআইটির যে গ্ল্যান্ড আছে তাদের সিক্রেশন করাবে হচ্ছে মিজনাস প্লেক্সাস, আর হচ্ছে যে মাসল লেয়ার আছে তাদের যে কন্ট্রাকশন, আমাদের ইন্টেস্টাইনাল যে কন্ট্রাকশন আছে সেই কন্ট্রাকশন করাবার জন্য লোকাল যে সেন্টার সেটা হচ্ছে আমাদের হচ্ছে মায়োন্টেরিক প্লেক্সাস। এই যে প্লেক্সাসটা এন্টেরিক নার্ভাস সিস্টেম বলে, অথবা এটাকে আমরা ইন্ট্রিনসিক ইনারভেশনও বলতে পারি। তাহলে এইটা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম, আরেকটা নাম বলতে পারি আমরা ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক ভিতরের ইন্ট্রিনসিক ইনারভেশন, ইন্ট্রিনসিক ইনারভেশন। এই ইন্ট্রিনসিক ইনারভেশনটাই হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের এক্সট্রিনসিক ইনারভেশন কোনটা? এক্সট্রিনসিক ইনারভেশন, ইন্ট্রিনসিক যেহেতু আছে সেহেতু এক্সট্রিনসিকও নিশ্চয়ই আছে। তাহলে এক্সট্রিনসিক ইনারভেশন কি আছে? এক্সট্রিনসিক ইনারভেশন হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। এক্সট্রিনসিক ইনারভেশন, এক্সট্রিনসিক ইনারভেশন হচ্ছে আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে, ঠিক আছে, সেটা থেকে আমরা দুটোই পাচ্ছি, অর্থাৎ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুটো হচ্ছে নার্ভের যে ইনারভেশনই কিন্তু আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে পাচ্ছি। প্যারাসিম্প্যাথেটিক কী হয়? সাধারণত এটা কোলিনার্জিক টাইপ হয়, ঠিক আছে, যেটা ইন্টেস্টাইনালের স্মুথ অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে, অর্থাৎ কন্ট্রাকশন বাড়াবে। সো প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক, ঠিক আছে, কোলিনার্জিক, এটা অর্থাৎ অ্যাসিটাইলকোলিন দিয়ে কাজ করে। কি করবে? ইনক্রিজ কন্ট্রাকশন, ঠিক আছে। আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের যে কন্ট্রাকশন আছে, স্মুথ মাসেলের কন্ট্রাকশনের যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে। প্যারাসিম্প্যাথেটিক কোলিনার্জিক, ইনক্রিজ মাসকুলার অ্যাক্টিভিটি। সিম্প্যাথেটিক কি? সিম্প্যাথেটিক হচ্ছে নন অ্যাড্রিনার্জিক, সিম্প্যাথেটিক হচ্ছে নন অ্যাড্রেনার্জিক। নন অ্যাড্রেনার্জিক কী করবে? ডিক্রিজ করবে। এই যে স্মুথ মাসেলের যে অ্যাক্টিভিটি আছে এটা হচ্ছে ডিক্রিজ করবে, সো হচ্ছে কন্ট্রাকশন কমাবে। ডিক্রিজ অ্যাক্টিভিটি অফ দ্য স্মুথ মাসেল। সেটা সিক্রেশন কন্ট্রাকশন যেটাই বলি, এটা আমরা কন্ট্রাকশন না দিয়ে লিখি ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ স্মুথ মাসল। তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে
আমাদের যে ইন্ট্রিনজিক ইনারভেশন হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম দিয়ে হয়। এই এন্টেরিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, একটা হচ্ছে মাইন্ট্রিক প্লেক্সাস, একটা মেজনাস প্লেক্সাস। মাইন্ট্রিক প্লেক্সাস হচ্ছে সার্কুলার আর হচ্ছে লঙ্গিটিউডিনাল লেয়ারের মাঝখানে থাকে, কন্ট্রাকশনের সাথে রিলেটেড, অর্থাৎ ইন্টেস্টাইনাল কন্ট্রাকশন করায়। মেজনাস প্লেক্সাস সাবমিউকোসাতে থাকে এবং সাবমিউকোসালার গ্ল্যান্ডের সিক্রেশনগুলো করাচ্ছে, সাবমিউকোসাল সিক্রেশন অর্থাৎ জিআইটি সিক্রেশন করায়। এরপর আমাদের এক্সট্রিনজিক ইনারভেশন আছে। এক্সট্রিনজিক ইনারভেশন আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে। অটোনমিক নার্ভাস সিস্টেমে আমরা জানি দুটো পার্ট থাকে, প্যারাসিম্প্যাথেটিক এবং সিনথেটিক, এবং ইন্টেস্টাইনে দুটারই ইনারভেশন আছে। প্যারাসিম্প্যাথেটিক মেনলি কোলিনার্জিক অর্থাৎ অ্যাসিটাইলকোলাইন থেকে আসে এবং এরা কাজ করবে কি, এটা হচ্ছে ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য স্মুথ মাসলস, কন্ট্রাকশন বাড়াবে। আর প্যারাসিম্প্যাথেটিক যে আছে, প্যারাসিম্প্যাথেটিক যে কোলিনার্জিক, সেটা হচ্ছে স্মুথ মাসলের কন্ট্রাকশন বাড়াবে। আর হচ্ছে সিম্প্যাথেটিক যে, এটা নন অ্যাড্রেনার্জিক অর্থাৎ এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন যেটা, সেই হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটিটাকে ডিক্রিজ করে দেবে, অর্থাৎ কন্ট্রাকশন ডিক্রিজ করে। এবং আমরা সবাই জানি প্যারাসিম্প্যাথেটিকের যে ফাইবারটা সেটা প্রি গ্যাংলিওনিক ফাইবার, আর হচ্ছে সিম্প্যাথেটিকের যে ফাইবার সেটা হচ্ছে পোস্ট গ্যাংলিওনিক ফাইবার। ঠিক আছে, পোস্ট গ্যাংলিওনিক ফাইবার। কী কী হয় তাহলে এর সাথে, যে হচ্ছে আমাদের যে এন্টেরিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে, এই এন্টেরিক নার্ভাস সিস্টেমের সাথে কিন্তু আমাদের এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুটোই কিন্তু কানেক্টেড থাকে। ঠিক আছে, এবং হচ্ছে এই এন্টেরিক নার্ভাস সিস্টেমের অ্যাকশন কিছুটা কন্ট্রোলও হয় হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে। অর্থাৎ এন্টেরিক নার্ভাস সিস্টেম লোকালি নিজে যেমন কাজ করে, তেমনই হচ্ছে এরা অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে অবশ্যই কানেক্টেড থাকে। ঠিক আছে, কানেক্টেড থেকে হচ্ছে কাজ করে। ভেসেলের উপর কাজ কি, ইন্টেস্টাইনাল ব্লাড ভেসেলসের মধ্যে হচ্ছে দুটো হচ্ছে ব্লাড ভেসেলের ডুয়াল ইনারভেশন থাকে। ব্লাড ভেসেলের মধ্যে যেটা হচ্ছে এক্সট্রিনজিক হচ্ছে মেনলি নন এনার্জিক, যেটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করবে। ঠিক আছে, আর একটা হচ্ছে ইন্ট্রিনজিক ইনারভেশন। এই ইনারভেশনটা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেমের যে পার্ট, সেটাই হচ্ছে কাজ করে। এবং এন্টেরিক ইনারভেশনের যে স্টিমুলেটর, তারা হচ্ছে মেনলি ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইড, নাইট্রিক অক্সাইড, এরা হচ্ছে মেনলি হচ্ছে মেডিয়েটরস, যারা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম অর্থাৎ হচ্ছে আমাদের যে এন্টেরিক নার্ভাস সিস্টেমের ফাইবার, যেটা ভ্যাসেলের ভিতরে হচ্ছে ইনারভেশন দিয়ে যাচ্ছে, তাকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, তাহলে মোটের উপর আমাদের এন্টেরিক নার্ভাস সিস্টেম, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের যে নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেম নিয়ে হচ্ছে এই যেটা বললাম এই পর্যন্তই। তাহলে আমরা যেটা আজকের ক্লাসে শিখলাম সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল রিদম কি, ইন্টেস্টাইনাল কত ধরনের ওয়েভ আছে, আমাদের এই ওয়েভগুলো কী কারণে হচ্ছে, আমাদের ইন্টেস্টাইনাল নার্ভাস সিস্টেম বা ইনারভেশন কী। সো আজকের লেকচার এ পর্যন্তই। যদি কোনো কিছু সমস্যা থাকে জানার, তাহলে অবশ্যই জানাবে। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।